বিয়ের পর প্রায় ৭ বছর পর অবশেষে শ্বশুরের ভিটায় আমরা নিজেদের একটা বাড়ি বানাতে পারছি আলহামদুলিল্লাহ। নিজেদের ছোট করে হলেও একটা বাড়ি থাকবে, সেটা সবারই স্বপ্ন থাকে। অবশেষে আমাদেরও সেই স্বপ্নটা পূরণ হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হঠাৎ করে আমরা এবার গ্রামে আসলাম, তার পিছনে আমাদের একটা কারণ ছিল। কারণ এবার আমরা একটা বাড়ি বানাতে যাচ্ছি, তার কারণেই আমাদের তাড়াহুড়ো করে গ্রামে আসা। তার জন্য মেয়ের বাবা অফিস থেকে 2 দিন ছুটি নিয়ে গ্রামে আসে, আর আমরা যেহেতু একা থাকতে পারবো না তার জন্য আমাদেরকেও নিয়ে আসে। তারপর এখানে এসে সবকিছু কেনাকাটা করে রেডি করে তারপর আবার দিয়ে যাবে। তার যেহেতু অফিস আছে তাই সেও এখানে থাকতে পারবে না, তার জন্য সবকিছু কেনে কেটে রেখে যাবে। তো নিজেদের বাড়ির কাজ দেখার জন্য আমরাও আজকে চলে আসলাম। তো আজকে ছিল দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন প্রায় অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে। নিজেদের পরিশ্রমের টাকা অল্প অল্প করে জমিয়ে একটা ছোট করে হলেও বাড়ি করতে পারা, সেটা কিন্তু অনেক বেশি আনন্দের। আমার কাছে তো মনে হয় শ্বশুরের টাকায় বড় বড় বিলাসবহুল বাসায় থাকা থেকে নিজের ইনকামে ছোটখাটো বাড়িতে থাকলেও সেটা অনেক বেশি শান্তির। অবশেষে আমাদের সেই ইচ্ছাটাও পূরণ হচ্ছে। তো আমরা যেহেতু ঢাকাতেই থাকা হয়, তো গ্রামে মাঝে মাঝে আসা হয়, তার জন্য ছোট করে আমরা একটা বাড়ি করছি। আর আমরা চাচ্ছিলাম যে শ্বশুরের ভিটায় যাতে আমাদের একটা বাড়ি থাকে, তা আমাদের সন্তানরাও যাতে তাদের দাদার বাড়ি চিনতে পারে, তার জন্যই আমরা এখানে ছোট করে একটা বাড়ি করেছি। যদিও জায়গাটা খুব বেশি ছিল না, আর গ্রামের বাড়ি হিসেবে আমার কাছে তো মনে হয় সব জায়গা নিয়ে বাড়িটা করলে ভালোও লাগে না। আমার তো মনে হয় বাড়ির সামনে ছোটোখাটো একটা উঠান থাকবে, এটাই গ্রামের বাড়ির বৈশিষ্ট্য। তো বাড়িটা কেমন করেছি যখন কমপ্লিট হবে তখন আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তারপর আজকে যেহেতু আলিশার বাবা চলে যেতে চাচ্ছিল, তার জন্য আমরা ওখান থেকে চলে আসছি। বাসার কাজ শেষ করে বের হতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তারপর আপুদের বাসায় পৌঁছাতে আমাদের প্রায় এশার আজান দিয়ে দিয়েছিল। তো বাসায় তো তোয়া আর জায়মা একাই ছিল, তার জন্য আমরা তাড়াহুড়ো করে চলে আসছি। তারপর এটা ছিল তার পরের দিন সকালের ভিডিও। তো বাচ্চাদেরকে নিয়ে ছাদে আসলাম, কারণ ওরা সকালে কিছু খায়নি, তাই আপু আবার গরম ভাত সাথে ঘি দিয়ে দিল ওদেরকে খাওয়ানোর জন্য। তারপর এখানে তো নিয়ে এসে দেখি তারা তাদের মতো খেলায় ব্যস্ত হয়ে গিয়েছে, কেউই খাবার খেতে চাচ্ছে না। আরও ঘি দিয়ে মাখানো ছিল ভাত, এর জন্য তো আমার মেয়ে একদমই পছন্দ করেনি, কারণ সে ঘি খেতে পছন্দ করে না। তারপর জোরাজোরি করে জায়মাকে একটু খাইয়ে দিলাম। তারপর ছাদে বসেছিলাম, তখন আপু দেখলাম এই বড়ইগুলো নিয়ে আসলো। তো বড়ইগুলো খেতে অনেক বেশি মজার ছিল। তো আমার মেয়ে তো খেয়ে অনেক বেশি পছন্দ করছে। আসলে শহরে যেই বড়ইগুলো খাওয়া হয় সেগুলো টেস্ট একদমই ভালো থাকে না। তো এই বড়ই তো খেয়ে আমার মেয়ে অনেক বেশি পছন্দ করছে। তো সে বারবার বলছিল যে বড়ইগুলো খেতে অনেক মজা। তারপর বাচ্চারা ছাদে কিছুটা সময় খেলা করার পর ওদেরকে নিয়ে চলে আসে নিচে। তো এইদিকে এসে দেখি আপু দুপুরে রান্না বান্না করছে। তো আজকে সিমের বিচি দিয়ে ডাল রান্না করবে। এই দিকে দেখছি ছাগলের ভুঁড়ি কাটা ছিল ছোট ছোট করে, তো এইগুলো আজকে জাল দিয়ে রাখবে। আর পাশের চুলাতে ডিম ভাজি করে নিচ্ছিল, কারণ সিমের বিচি দিয়ে তারপরে ডিম দিয়ে রান্না করা হবে। তো পাশের চুলায় তো লাল শাকটি তেলের পরে দেওয়া হবে, তার জন্য পেঁয়াজ মরিচ তারপর রসুনটা ভালো করে ভেজে নেওয়া হলো। তো এই লাল শাকটা ছিল আপুদের ক্ষেতের লাল শাক। তো লাল শাক রান্না করলে বাচ্চারা একটু খেতে পছন্দ করে, তার জন্য রান্না করা হচ্ছে। তো কয়েকদিন ধরে যদি লাল শাক রান্না করে দেয় তাহলে বাচ্চারা ওই দিন খায়, তা না হলে আবার খেতেই চায় না, খাওয়া নিয়ে খুব ঝামেলা করে। তো লাল শাক দিয়ে ভাত মাখালে ভাতগুলো একদম লাল টকটকে হয়ে যায়, তার জন্য হয়তো ওরাও পছন্দ করে। লাল শাকটা রান্না করার পর পাশের চুলাতে আপু আবার ভুঁড়ি বসিয়ে দিয়েছে। তো কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপর ভুঁড়িগুলো দিয়েছে, তারপর এর ভিতরে হলুদ, তারপর গরম মশলার ভিতরে দিয়েছে দারচিনি, এলাচ আর শুকনো মরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছে। তো এইভাবে ছাগলের ভুঁড়িটা ভেজে তারপরে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ছাগলের ভুঁড়ি থেকে কোনো গন্ধ আসে না, আর খেতেও ভালো লাগে। তো যারা ভুঁড়ি পছন্দ করে না তারা এইভাবে ভুঁড়িটা আগে ভালো করে ভেজে নিয়ে তার পরের দিন যদি রান্না করেন তাহলে কিন্তু ভুঁড়িটা খেতে বেশি ভালো হয়। তারপর আবার চলে আসলাম বিকালবেলা ছাদে। তো এসে কবুতরের আগে খাবার দিয়ে নিলাম, তারপর গাছগুলোতে একটু পানি দিচ্ছি। তা আপু আর আমি দুজনেই দিচ্ছিলাম। তো প্রতিদিন এই কাজটা করতে আমার ভালোই লাগে, গাছে পানি দিতে। তো আমারও বাসায় যেহেতু গাছ আছে, তো গাছগুলো আমার কাছে অনেক পছন্দের একটা জিনিস। তো এইদিকে আপু আর আমি গাছে পানি দিচ্ছিলাম, তো সেই সাথে আপু গাছগুলো পরিষ্কার করে নিচ্ছিল যে আগাছাগুলো হয়েছে। তো বাচ্চারা তো পাশে খেলা করছিল, ওই যে ওদের দেখাও যাচ্ছে। তা আপু এই গাছে পানি দিয়ে নিল, তো আমরা দুইজনেই গাছে পানি দিচ্ছিলাম, কারণ পুরো ছাদটা জুড়ে অনেক গাছ হয়েছে। তো সবগুলোতে পানি দিতে অনেকটা সময় লাগে, তাই গাছে পানি দিতে আপুকে আমি একটু হেল্প করি। তো ছাদের গাছে এই টমেটো গাছগুলোতে কিন্তু মাশাআল্লাহ অনেক টমেটো হয়েছে। তো টমেটোগুলো এখন অনেক ছোট, পাকার মতো হয়নি, কারণ এগুলো লাগানো হয়েছে বেশ অনেকটা দেরিতে।
তারপর এই গাছগুলো কিন্তু অনেকটা ঝোপালো হয়ে গিয়েছে, তো পাতাগুলো একটু কেটে তারপরে যদি ফাঁকা করে দেওয়া হয় তাহলে কিন্তু রোদ আলো বাতাস সব কিছু ভালোভাবে যাবে আর গাছের ফলগুলো পুষ্টি পাবে। তার জন্য টমেটো গাছের একটু বয়স্ক পাতাগুলো আপু আজকে কেটে ফেলে দিবে। তো ছাদে অনেকগুলোই টমেটো গাছ ছিল, তো টমেটো গাছে এরকম করে একটু গোজাও পুঁতে দিচ্ছিল যাতে একটু উঁচু হয়ে থাকে আর নিচে আলো বাতাসটা ভালোভাবে যায়। ছাদ বাগান করা কিন্তু আসলে অনেক কষ্টের, কিন্তু দিন শেষে যখন ফলস্বরূপ এরকম কিছু পাওয়া যায় তখন কিন্তু অনেক বেশি তৃপ্তি পাওয়া যায়।